নমস্কার। যাদের মীন রাশি তাদের কর্মের অদৃশ্য বিচার, চিরন্তন ভয়ঙ্কর সত্য, বাস্তব উদাহরণ সহকারে আজকের বিষয়টি থাকবে আলোচিত। কর্মের ফল যে চিরন্তন সত্য কতটা আপনাদের জীবনে আসতে পারে তা একটা বাস্তবসম্মত জন্মকুণ্ডলীর উপর বিচার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কর্মের ফল কখনো বৃথা যায় না। যেমন কর্ম তেমন ফল। সেই কর্ম নির্ভর করে আপনার কর্মের উপর। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন বিধাতা নিয়তি আপনাকে তাই দেবে। এর উপর কি রকম আলোকপাত করতে চলেছি, কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনারা বিগত দিনে রাশিফল শুধুমাত্র গোচরের উপর ভিত্তি করে দেখেছেন, কিন্তু আজকে একটু ব্যতিক্রম, কারণ আজকে আমি কোনো গোচর ভিত্তিক নয়, সম্পূর্ণ একটি ব্যক্তির জন্মকুণ্ডলীর উপর ভিত্তি একজন জাতককে বা জাতিকার জন্মকুণ্ডলীর উপর ভিত্তি করে দেখিয়ে থাকবো কর্মের ফল। তো এটি আমি আলোকপাত করছি যেমন একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য সকলের উদ্দেশ্যে। উদাহরণস্বরূপ একটি বাস্তবসম্মত জন্মকুণ্ডলী। হয়তো অনেকে বলবেন আমার দেখে কি লাভ, কেন দেখবো আমি বিষয়টি, তা আমার জন্মকুণ্ডলী নয়, এ তো বর্তমান সময় গোচর ভিত্তিক নয়, দেখবো কেন? না, এটি দেখতে সকলকে অনুরোধ করছি, কারণ আমি কি বলতে চাইছি সেটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনারা অনেক হয়তো প্রোগ্রাম দেখেছেন, অনেকের দেখেছেন, আমারও দেখেছেন গোচর ফল, রাশি ফল বিভিন্ন সময় দেখেছেন। আজকে আরেকটু কষ্ট করে দেখুন, কি বলতে চাইছি বোঝার চেষ্টা করুন, কারণ এতে আপনাদেরই ভালো হবে, আপনাদেরই লাভবান হবে চলার পথে। কারণ আমরা জানি অজান্তে অনেক ভুল করি, অনেক দোষ করি, অনেক ভুল কর্ম করি, যা হয়তো আমার চোখে বা আপনাদের চোখে হয়তো ঠিক, কিন্তু সেটা বিধাতা নিয়তি বা কর্মের কাছে বা শনিদেবের কাছে সেটা কিন্তু ঠিক নয়। তাহলে সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে আপনাকে। তাহলে আমি এখানে সেই ব্যক্তির, বিশেষ করে একটি এই জন্মকুণ্ডলী একটি ফিমেল জাতিকার, হ্যাঁ, তো আমি এখানে তার নাম বলবো না, তার ডেট অফ বার্থ, টাইম অফ প্লেস অফ বার্থ সেটাও আমি উল্লেখ করব না, এটা গোপনীয়তার স্বার্থে, কিন্তু জন্মকুণ্ডলীর উপর ভিত্তি করে আলোকপাত করে থাকবো। তো দেখুন, এই জাতিকাটির জন্ম যদি ছক আমি একটু দেখি, শুধু আমি একমাত্র D1টা দেখাচ্ছি, কিন্তু এখানে যখন আমি বিচার করি তখন কিন্তু D1 এর সাথে ভাব দেখতে হয়, নবাংশ দেখতে হয়, ডেকান দেখতে হয়, দশমাংশ দেখতে হয়, ষষ্ঠাংশ দেখতে হয়, নবতার চক্রম দেখতে হয়, স্বর্ণালী চক্রম দেখতে হয়, মহাদশা, অন্তদশা, প্রত্যন্ত দশা দেখতে হয়, বর্তমান গোচর দেখতে হয়, হাত দেখতে হয়, ডিগ্রি দেখতে হয়, নক্ষত্র দেখতে হয়, অনেকগুলো জায়গা আছে যেগুলো বিচারের ক্ষেত্রে কিন্তু দেখতেই হবে, না হলে কিন্তু সঠিক বিচার, নিখুঁত বিচার করা সম্ভব নয়। কিন্তু অত কিছু আমি যাব না, আমি কর্মের যে অদৃশ্য ফল, এবং অদৃশ্য বিচার, যেটা ভয়ঙ্কর সত্য, চিরন্তন সত্য, যা দিয়েই থাকে প্রত্যেক মানুষকে। বর্তমান তো আপনারা নিশ্চয়ই দেখেছেন কর্মের ফল কতটা ভয়ঙ্কর হয়। অতীতও হয়েছে, সেই সত্য যুগ থেকে সত্য, তেতা, দাপর প্রত্যেক যুগে আপনারা দেখেছেন আপনারা
বিভিন্ন সিরিয়াল, উপন্যাস, কাব্যগ্রন্থ, বিভিন্ন বই পুস্তকে পড়েছেন, বিভিন্ন সিরিয়াল আকারে আপনারা দেখেছেন কর্মের ফল কতটা ভয়ঙ্কর হয়। এবং বর্তমান কলিযুগেও অনেক রাজাদের, অনেক সাম্রাজ্যকারী দখলকারীদের, যেমন বাবর, মোগলরা, পর্তুগিজরা, তাই তো দখল করেছিল, হ্যাঁ ইংরেজরা দখল করেছিল, তার ফল দেখেছেন কেমন অত্যাচার করেছিল, তার ফল কি পেয়েছে, তাই না? ঠিক এরকম আপনাদের সাথে আমি সার্বিক মানডেন না বলে আমি যদি সামগ্রিক বিচারটা বলি, যদি সামান্য আপনার কোনো পরিচিত কোনো ব্যক্তির দেখুন না, আপনি আপনার এলাকার দেখুন না, আপনার অঞ্চলের দেখুন না, কর্মের ফল ঠিক যে যেমন কর্ম করবে ঠিক তেমন সে পাবে। যদি আপনি অত্যন্ত ভালো কর্ম করেন, সুকর্ম করেন, পরিশ্রম করেন, অধ্যবসায় করেন, একনিষ্ঠ থাকে ডেডিকেশন, থাকে চেষ্টার পর চেষ্টা, তাহলে আপনি হয়ে উঠতে পারেন যেমন সচিন তেন্ডুলকর, যেমন মেসি, যেমন রোনাল্ডো ফুটবলের, তাই না? যেমন হতে পারেন আপনি একজন বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট ডাক্তার, বিশিষ্ট ইঞ্জিনিয়ার বা আইএস আইপিএস হতে পারেন। আপনার কর্মের চেষ্টার ফল যেমন সুফল রয়েছে, আবার কর্মের দ্বারাই কিন্তু কুফলও জীবনে আসতে পারে, তাই না? তাহলে এরকম দেখুন, এই যে জাতিকাটির জন্ম লগ্ন হচ্ছে মীন, কারণ আমাদের মূল জীবনের ভিত্তি হচ্ছে লগ্ন। শুধু লগ্ন কেন, এখানে 3টে জায়গা 4টে জায়গায় মূল ভিত্তি রয়েছে, শুধু লগ্ন নয়, লগ্নের সঙ্গে চন্দ্র, চন্দ্রের সঙ্গে রবি থেকে বা শনি থেকে, পুরো হরোস্কোপটির কালপুরুষের পঞ্চম ভাব থেকে, আমাদের মূল উৎস থেকে, সেখান থেকেও কিন্তু বিচার করা হয়। আর বহুত জায়গা রয়েছে নিখুঁত বিচারের জন্য। তাহলে এখানে মীন লগ্ন তার জাতিকাটির, রাশি হচ্ছে তার বৃশ্চিক। তাহলে মীন লগ্নের অধিপতি কোথায় বসে আছে? লগ্ন সাপেক্ষে 4th ভাবে বসে আছে। কোথায়? দ্বৈত চরিত্রে, রাহুর নক্ষত্র, আদ্রা নক্ষত্র নিয়ে। পঞ্চম ভাবে রবি বসে আছে অশেষ নক্ষত্র, বুধের নক্ষত্র নিয়ে। ষষ্ঠ ভাবটা খুব ইম্পর্টেন্ট। দেখুন ষষ্ঠ ভাবে কতগুলো প্ল্যানেট, কেতু বসে আছে, কেতু নিজের নক্ষত্র নিয়ে, বুধ বসে আছে পূর্ব ভাগ নক্ষত্র নিয়ে, মঙ্গল কম্বাস্ট কেতুর নক্ষত্র, শুক্র বসে আছে উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে, রবি নক্ষত্র নিয়ে। এদিকে দ্বাদশে রাহু আছে মঙ্গল নক্ষত্র নিয়ে, দ্বাদশ শনির ঘরে, শনি বক্রী অবস্থায় দশমে আছে কত চন্দ্রের পূর্বাশ নক্ষত্র। আর চন্দ্র রয়েছে কোথায় না, চন্দ্র রয়েছে নবম ভাবে জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে, তাই তো? তাহলে এইটা D1 চারটা, এর নবাংশ আছে, অনেক জায়গা আছে। তাহলে এই জাতিকাটি ভীষণ পরিমাণে ষড়রিপুর দ্বারা আক্রান্ত, ষড়রিপুর দ্বারা পীড়িত। ষড়রিপু মানে কামনা, বাসনা, প্রেম, প্রীতি, মোহ, লালসা, জাগতিক মায়াবাদের প্রতি মারাত্মক আকৃষ্ট। কেন হবে না? দেখুন মঙ্গল শুক্র এক জায়গা, এবং কোথায়? রাজসিক ঘরে, রবির ঘরে, এবং রাহুর দৃষ্ট রয়েছেন, তাই তো? সাপেক্ষে বুধ রয়েছে। আমি প্রায় প্রোগ্রামে বলি, যদি মঙ্গল শুক্র রাহু কোনোভাবে কানেক্টেড করে নেয়, দৃষ্টিগত হোক বা অবস্থানগত হোক, তাহলে তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে কামনা, বাসনা, রোমান্টিক সিজম মোহিত করে দেয়, তাকে তার দাসে বা তাকে বশীভূত করে দেয় তার প্রতি। দিয়েছে তাই। একটা সময় প্রচন্ড চঞ্চল ছিল, মারাত্মক চঞ্চল, এখনো চঞ্চল, এখন হয়তো বয়স হয়েছে, চঞ্চলটা অন্তঃস্থলে, কিন্তু একটা সময় প্রচন্ড দুরন্তপনা, চঞ্চল। কারণ তার চন্দ্র হচ্ছে নিচ অবস্থায় বুধের নক্ষত্র, এবং সে এমন নক্ষত্র পেয়েছে, জ্যেষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্র চঞ্চলতা। অধিপতি বুধের ঘরে, দ্বৈত চরিত্রের ঘরে বসে আছে, তাই না? কারণ রাহুর নক্ষত্র নিয়ে, রাহুর দৃষ্ট কিন্তু পড়ছে। খুব চঞ্চল, দুরন্তপনা ছিল, এখন বয়সের সাথে সাথে সেই দুরন্তপনা, চঞ্চলতা কমে এসছে, কিন্তু অন্তঃস্থলে চঞ্চল দুরন্তপনা কিন্তু
অন্তঃস্থলে কিন্তু যায়নি। তার থেকে ভয়াবহ, তার থেকে বড় হচ্ছে তার, সেটা ছোটবেলায় অনেক বাচ্চারা করে, প্রত্যেক বাচ্চাই, প্রত্যেক শিশুই, প্রত্যেক ছেলে মেয়েরাই চঞ্চল দুরন্তপনা হয়ে থাকে। এটাই স্বাভাবিক, এটাই বুধের প্রভাব। কেন, একটা বাল্য অবস্থা 12 বছর বয়স পর্যন্ত চন্দ্র বুধের রোল প্লে করে, আবার 7 বছর বয়সের পরে গিয়ে বুধ রোল প্লে করে। তাই সেই মতো অবস্থায় ছোটবেলাটা ছেড়ে দিন, কিন্তু বড় অবস্থায় মোটামুটি ধরে রাখুন ওই 18 বছরের প্রাপ্তবয়স্ক বয়স থেকে পরবর্তী 35-30 বছরের মধ্যে সময়কারটা, এই সময় তো বিবেক, চেতনা, বুদ্ধি, প্রাপ্তবয়স্কতা চলে আসে, বোঝার ক্ষমতা ঠিক হয়। তখন যদি আপনি যে কর্ম করবেন তার ফল তো আপনাকে পেতেই হবে। তাহলে মানুষ কখন ফল পায়? গোচরে যখন রাহু শনি, এরকম রাহু শনি কেতু যখন এই লগ্ন বা রাশির উপর দিয়ে বা দ্বাদশ আর দ্বিতীয়, মানে এই শনি যখন এখন মিনের চলছে, মিনের রাশির উপর দিয়েই যাচ্ছে শনি, তখন শনি মহাদশা বা অন্তর্দশা, প্রত্যন্তদশা, রাহু মহাদশা অন্তঃপ্রত্যন্তদশা বা কেতু মহাদশা অন্তঃপ্রত্যন্তদশা, তার সঙ্গে অন্যান্য দশাও দেখতে হয়, সেই গ্রহগুলো কিরকম পজিশন আছে তার মহাদশা প্রত্যন্তদশা, সেই গ্রহগুলো কোনোভাবে রাহু বা শনি বা কেতুর দ্বারা যুক্ত, দৃষ্ট, প্রীত আছে কিনা সেটাও দেখতে হয়। তাহলে গোচর কালীন সময়, দশার সময় ফলটা দিয়ে দেবে আপনাকে, আগের পূর্বের কর্মফল। তাহলে এই যে বয়সটা, এই সময় কি করছে, এই জাতিকাটি অত্যন্ত পরিমাণে কামনা বাসনা প্রেম প্রীতির মোহে এমন ভাবে বশবর্তী হয়েছিল, বশীভূত হয়েছিল যে সঠিক সময়ে সে সঠিক কাজটাকে অ্যাপ্লাই করেনি। তার মানে সে কি করেছিল, সে একাধিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। দেখুন, যদি কোনো কারণে বৃহস্পতি পঞ্চম সপ্তম লগ্ন থাকে কানেক্টেড করে, তা সেই ভালোবাসাটা পবিত্র হয়, সেখানে কোনো খারাপ কিছু সঙ্গ আসে না। যদি কোনো কারণে শুক্র মঙ্গল রাহু বুধের অবস্থান যদি কোনো কারণে সপ্তম অষ্টম, ষষ্ঠ সপ্তম অষ্টম বা সপ্তম তো অবশ্যই সপ্তম ষষ্ঠ সপ্তম অষ্টম এরকম কানেক্টেড করে নেয় বা দ্বাদশ কানেক্টেড করে নেয়, সেখানে যদি কোণের প্রাধান্যতা কমে যায়, বিশেষ করে কোণ কি পঞ্চম, নবম এবং অবশ্যই লগ্ন প্রাধান্যতা বা বলবত্তা কম থাকে, তাহলে সে একাধিক স্বরিপুর দ্বারা যুক্ত হয়ে একাধিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। তাহলে এখানে কি শুক্র মঙ্গল বুধ কেতুযুক্ত অবস্থা রাহুদৃষ্ট রয়েছে, অধিপতি মিথুন রাশিতে দ্বৈত চরিত্রে রাহুর নক্ষত্রে রাহুদৃষ্ট রয়েছে। তাহলে কি একাধিক সম্পর্ক, তাহলে আপনি একজন ব্যক্তিকে ভালোবাসেন, ভালো অভিনয়, মানে আপনার হয়তো আপনার জন্মকুণ্ডলিতে এরকম ছক আছে, আমি আপনাকে বলছি না, কিন্তু ধরুন আছে, বা ধরুন আপনার পরিচিত কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী এরকম আছে, ঠিক এরকম আছে, তাহলে একটা ব্যক্তিকে কেউ ভালোবাসছেন, সেও অন্তর মনন থেকে ভালোবাসছেন, তাহলে কি আপনি তাকেও ভালোবাসছেন, আবার আরেকজনকেও ভালোবাসছেন, তাহলে কি একই সঙ্গে আপনি 2-3 জনের সাথে সম্পর্করত। তাহলে কি আপনি কিন্তু কর্ম করছেন, কিন্তু কোন কর্ম করছেন, খারাপ কর্ম করছেন, ষড়রিপুর দাস বা বশীভূত, কামনা বাসনার দাস হয়ে বশীভূত হয়ে আপনি একাধিক সম্পর্কের মধ্যে লিপ্ত, তাহলে আপনি ভুল কর্ম করছেন। আপনার সেই মুহূর্তে কামনা বাসনার দাসে শুক্র মঙ্গল রাহু এদের কি করে, সেই মুহূর্তে আপনাকে বুঝতে দেবে যে আপনি ভুল করছেন, প্রতি মুহূর্তে আপনার যে করাচ্ছে। আর এই যে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যে এই যে জন্মকুণ্ডলী আমরা পাই না জন্মের সাথে সাথে, যে আমরা প্রত্যেকে যে জন্মকুষ্ঠী বা জন্মকুণ্ডলী যেটা পাই, এটা কিন্তু এই জন্মের নয়, পূর্ব জন্মের কর্মফল স্বরূপ আমাদের সামনে একটা জন্মকুণ্ডলী জন্মগ্রহণ করার সাথে সাথেই আমাদের তৈরি হয়ে যায়। তা সেই অনুযায়ী কিন্তু আমরা ফলটা পেয়ে থাকি জন্মকুণ্ডলীর উপর ভিত্তি করে, সেভাবে আমরা পরিচালিত হয়ে থাকি। এবার তার মধ্যে নির্দিষ্ট একজন অ্যাস্ট্রোলজার পণ্ডিতের কাছ থেকে আপনি প্রথমে জেনে নিলেন যে আপনার আগামী ভবিষ্যতে এই বিষয়গুলো এইভাবে কিন্তু আসতে পারে, তাহলে আপনি জেনে নিলেন।
জানার পরে কিন্তু আপনি সেভাবে কর্ম করতে হবে, অর্থাৎ আপনাকে সঠিক গাইডেন্স দিয়ে দেবেন যে আপনি এই ভুলটা করবেন না, এই পথে যাবেন, এই পথে যাবেন না, আপনি এই কর্ম করবেন, এই কর্ম করবেন না, আপনি সেভাবে কর্ম সম্পাদন করুন। দেখুন আপনার আগামী দিনের ভবিষ্যৎ অতি উজ্জ্বল হবে, কিন্তু আপনি তার সেই পথ মার্গদর্শকের কথা শুনলেন। আপনি আপনি আপনার মতো করে কর্ম করে চললেন ষড়রিপুর দাসে বশীভূত হয়ে। তাহলে কর্ম কিন্তু আপনি করছেন, একে তো আপনার পূর্বজন্মের কর্মফল আছে, বর্তমান জন্মের কর্ম আছে, তার ফল তো আপনাকেই পেতে হবে, এবং সেই ফল যখন দেওয়া শুরু করবে সেটা কিন্তু ভয়ঙ্কর রূপে আপনার জীবনে বশীভূত হবে। যে আপনি সেই সময় কোনো কিছু করে, যখন আপনি এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলবেন, তখন কোনো তাবিজ কবচ রত্ন কিছুই পূজা পাঠ আপনাকে রক্ষা করতে পারবে না, আপনাকে ব্যালেন্স করতে পারবে না, আপনাকে ভোগ করিয়ে তবেই ছাড়বে। ভোগ যখন সমাপ্ত হয়ে যাবে, ভোগ করা কমপ্লিট, আপনার কর্মের ফল যখন পাওয়া কমপ্লিট, তখন আপনি মুক্ত হয়ে গেলেন। তাহলে আমরা যদি আগে থেকে জানতে পারি যে আমরা ভুল পথে চলছি, ভুল কর্ম করছি, তাহলে আমরা সেই কর্মটা করব না, ভুল কর্মটা সঠিক কর্ম করব, যাতে আগামী দিন সুন্দর হয়, আগামী ভবিষ্যৎ সুন্দর হয়, আমরা যেন খারাপ কাজে লিপ্ত না হই, আমরা যেন সঠিক পথে যেতে পারি। তার জন্য তো একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সেই পথটা দেখাবে আপনার জন্মকুণ্ডলী ও হাত অনুযায়ী। কারণ অ্যাস্ট্রোলজারের কাজটাই হচ্ছে সঠিক পথের দিশা দেখানো, আপনি কোন কর্ম করবেন, কোন কর্ম করবেন না, সেই পথটা একদম স্পষ্ট আকারে দেখিয়ে দেওয়া চোখের সামনে, তাই না? তাহলে এই ব্যক্তিটা কি হলো, প্রেম প্রীতির মোহে জাতকে আটকে একের পর এক একটা ব্যক্তির জীবন নষ্ট করতে শুরু করলো। তার কর্মের ফল কি ছেড়ে দেবে? নিশ্চয়ই দেবে না, ফল তো থাকবেই। গেল। এছাড়াও কি, হ্যাঁ, এই জাতিকাটির হয়তো সে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, যারা বৃহস্পতি শনি একে অপরকে দৃষ্টি করছে, শনির ঘরে শনি বৃহস্পতির ঘরে বসে আছে, তারা খুব শিক্ষিত মানছি, এটা বৃহস্পতি দৃষ্টি করছে নিজের সক্ষেত্রে, খুব শিক্ষিত মানছি। তাহলে সেই শিক্ষিত অবস্থা কিন্তু শিক্ষিত হলেও, শিক্ষিত এবং পুঁথিগত শিক্ষিত বা বাহ্যিক শিক্ষিত হলেও সে কিন্তু কামনা বাসনার দাসে পরিপূর্ণ হওয়ার কারণে সে কিন্তু সে শিক্ষার যে প্রকৃত গুণটা সে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। তার ভোগান্তি কখন? বর্তমান সময় সে পাচ্ছে, যখন শনি যাচ্ছে তার লগ্নের উপর দিয়ে, বর্তমানে কেতু যাচ্ছে এই এতগুলো গ্রহের উপর দিয়ে, রাহু হচ্ছে রাহুর উপর দিয়ে, সে কিন্তু এখন সে বুঝতে পারছে সে আগামী বিগত দিনে, সে মানে বিগত বছরগুলোতে, বিগত সময় সে কি ভুল করেছে, শাস্তি পাচ্ছে। তারপরে বর্তমান সময় সে একটা বিবাহ করেছিল, সে ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, সে কর্মের ফল। আরেকটা বিবাহের চেষ্টা করছে, বিবাহ হতে চাইছে, কোনোভাবে বিবাহ তার হতে চাইছেই না, দেখাশোনা করছে, সম্বন্ধ চেষ্টা করছে, কিন্তু কর্মের ফল বিবাহ তার ঠিক হচ্ছেই না, সে কোনোভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না। সে তার পরিবার হয়তো ভীষণ আতুল হয়ে গেছে, ভীষণ ব্যাকুল হয়ে গেছে বিবাহ করা, বিবাহ দেওয়ার, কিন্তু বিবাহ করতে পারছে না, কারণ তার পূর্বে কর্মফল তাকে এখন ভোগাচ্ছে। কখন? গোচরের পরিপ্রেক্ষিতে। গোচরে তার শনি যাচ্ছে রাহুর উপর দিকে, লগ্নের উপর দিয়ে, বর্তমানে রাহুর মহাদশা চলছে, শনি অন্তর্দশা চলছে, আরো অ্যাক্টিভ হয়ে গেল, সে ভোগ করছেন। এছাড়াও কি, এই জাতিকাটির অত্যন্ত স্পষ্ট কথা বলে ফেলে, কারণ শুক্র মঙ্গলযুক্ত অবস্থায়, রাহু আর মঙ্গল একে অপরকে দৃষ্টি করছে, মঙ্গল দ্বিতীয় পতি ও নবম পতি। তাহলে মঙ্গল কেতু নক্ষত্র নিয়ে অবস্থান, অগ্নিতত্ত্বের ঘরে রাহু দৃষ্ট, রাহু মঙ্গল নক্ষত্র অবস্থান করছে, অধিপতি বৃহস্পতি হচ্ছে বুধের ঘর আছে মানছি, কিন্তু রাহু দৃষ্ট রয়েছে মঙ্গল নক্ষত্র নিয়ে। এই মঙ্গলের দৃষ্ট পড়ছে কোথায়? রাহুর উপরে এবং লগ্নের উপরে, এই দেখুন এই পড়ছে, প্রচন্ড রাগ, স্পষ্ট কথা, সেটা একটা কর্ম। আপনার কথাবার্তা, আপনার ইগো, আপনার রাগ, আপনার কর্কশ বাক্য, অপরকে ঠকানোর, প্রতারণা করার টেন্ডেন্সি,
এটা অলরেডি দেখা যাচ্ছে, কারণ কোনো কারণে যদি শুক্র, মঙ্গল, বুধ, কেতু বা রাহুর দ্বারা যুক্ত দৃষ্ট হয়, এরা অপরকে ঠকানো, প্রতারণা, চিটিংবাজি করার টেন্ডেন্সি যেমন দেয়, ঠিক তেমন চন্দ্র যদি কোনো কারণে এই 18 নম্বর নক্ষত্র পেয়ে যায়, এরা নিজেকে অতিরিক্ত চালাক মনে করে এবং অতিরিক্ত ভাবে বিশাল চালাক, কেউ ধরতে পারবে না, কেউ নেই দেখার, আমিই শ্রেষ্ঠ, আমিই রাজা। এবং চন্দ্রের চতুর্থে রাহুর অবস্থান রয়েছে, তাই না? তারা নিজেকে ভাবছে তারা কি প্রতারণা করছে, চিটিংবাজি করছে, ভাবছে যে, এবং সবথেকে বড় কথা, এই জাতিকাটির মনে তৃপ্তি নেই, শান্তি নেই, অভাব অনুভূত করে, কারণ সে রাহু নক্ষত্র নিয়ে দ্বৈত চরিত্রে অবস্থান, দোটানা ভাব, এখন ভাবছে একরকম, বিকেলে ভাবছে আরেক রকম, তাই না? তা সবই কিন্তু কর্ম, আপনি কর্ম করছেন, তাহলে এই কর্মের ফলস্বরূপ ভোগান্তি আপনাকে দেবেই। বর্তমানে মারাত্মক কঠিন সময় যাচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, টেনশনগ্রস্ত, মারাত্মক ভাবে তার ঘিরে ধরেছে, সে কোনোদিকে কোনোভাবেই কুল খুঁজে পাচ্ছে না যে কি করলে তার জীবনটা সুন্দর হয়ে উঠবে। তাহলে তার পূর্বে, আগের প্রাব্ধে তার কর্ম বর্তমান সময়ে ভোগাচ্ছেন, হয়তো বিলম্ব হয়েছে কিন্তু ভোগাচ্ছে ভোগাচ্ছে ভোগাচ্ছে। তাই কর্ম করার আগে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা উচিত, আমাকে কি কর্ম করতে হবে, কিভাবে যেতে হবে। তারপর হ্যাঁ, হতে পারে এই যাদের শরীর স্বাস্থ্য দিক থেকে বলতে হলে কিছু ফিমেল যেহেতু, তাহলে কিছু পিউরিক্যাল প্রবলেম, কিছু ফিমেল জাতীয় যে রোগগুলো হয় সেই জাতীয় বিষয় খুব ভোগান্তি, সেটাও বর্তমানে পাচ্ছে, সেই জাতীয় ভোগান্তি, এবং আগেও ছিল, সেটা বর্তমানে আরো বেশি হচ্ছে। ফিমেল সংক্রান্ত রিলেটেড যে রোগগুলো, যে সমস্যাগুলো, সেগুলো ভীষণ পরিমাণে পীড়াদায়ক করে তুলেছে, শারীরিক আঘাত পর্যন্ত পেয়েছে, পা পর্যন্ত মোচকে ভেঙে গেছেন, সেটাও পেয়েছেন। তাহলে অনেকগুলো জিনিসগুলো পরপর কর্মের ফলস্বরূপ বিগত 1.5-2 বছর ধরে সে পেয়েই চলছে, এখনো অবিরাম কর্মরত, এখনো সে শাস্তির, তার প্রাপ্ত কর্মফলের পূরণ এখনো হয়নি, এখন সে পাচ্ছে। হ্যাঁ, শিক্ষিত হতে পারে, চাকরি করতে পারে, চাকরি বলতে এখানে কিন্তু এই জন্মছক অনুযায়ী সে টিচিং সেক্টরটা, চাকরিটা বেশি শো করছে, টিচার বা টিচিং সেক্টরটা, ঠিক। কিন্তু টিচিং বা শিক্ষিকা হলেও সে শিক্ষিকার দাম নেই যে শিক্ষিকার মধ্যে কামনা বাসনা স্বরূপও তাকে ভীষণভাবে আকৃষ্ট করে রেখে দেবে। তাহলে আপনার কর্মফল, আপনার কর্মই কিন্তু আলটিমেটলি শেষ কথাটি বলবে যে কি ফল আপনি পাবেন। তাই কর্মের অদৃশ্য বিচার কিন্তু থাকে, এটা চিরন্তন সত্য, এবং মানুষকে পেয়েই দেয়। বিলম্ব হয়তো আজ না হোক কাল, বিলম্ব হলেও সে কর্মফল তাকে দেবেই দেবে। এবং কখনো ষড়রিপু দাস বশবর্তী হয়ে এমন কোনো কর্ম করবেন না যা পরবর্তীকালে আপনার কর্মফল আপনাকেই ক্ষতি, অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়োল মারা, এরকম যেন না হয় সেটা ভাববেন। আর সবাই জানবেন যে গোচর ভিত্তিক ফলাফলের উপর, গোচরের সময়, মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার সময় কিন্তু কর্মের ফল এবং যে রিলেটেড, যে সংক্রান্ত বিষয়ে আপনি যেরকম কর্ম করবেন, ঠিক সেই সংক্রান্ত গ্রহের অবস্থান যেহেতু আপনাকে সেই রকম কর্মের ফল কিন্তু দেবে। আর যখন দেওয়া শুরু করবে তখন 3 গুণ আকারে দেবে, তা ছাড়তেই চাইবে না। সেই কাঁঠালের আঠার মতন, সেই মনে হয় যে পায়ে চিকল বেঁধে আটকে রেখেছে তালাবদ্ধ অবস্থায়, খুলতেই চাইবে না। তাই কর্ম করার আগে 10 বার ভাবুন, এবং অবশ্যই ব্যবহারিক জায়গা, নিজের কথাবার্তা, নিজের রাগ ক্রোধ এবং অপরকে ঠকানো প্রতারণা করার টেন্ডেন্সি থেকে দূরে সরে আসতে হবে। কলিযুগের ষড়রিপু দাস হওয়া চলবে না, যতটা পারা যায় মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সেবা করতে হবে, সম্মান করতে হবে, সৎপথ থাকতে হবে, পরিশ্রম, অধ্যবসায়, একগ্রতা সহকারে কর্ম করতে হবে, চেষ্টা করতে হবে নিজেকে সৎভাবে পরিচালিত করা। আর অবশ্যই ব্যক্তি জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নিন, কারণ আমরা অনেক সময় আমরা হয়তো দেখতে পারি না অদৃশ্য কোনো বিষয় যা আগামী দিনে ঘটতে চলেছে বা হতে পারে। তার আগাম পূর্বাভাস স্বরূপ আপনি জেনে নিয়ে সেই পথ অনুযায়ী কিন্তু যদি এগোতে পারেন, তাহলে অনেকটাই জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন। তার জন্য একবার হলো জন্মকুণ্ডলী বিচার্য। যাই হোক, একজন ব্যক্তি জন্মকুণ্ডলী অনুযায়ী দেখিয়ে থাকলাম কর্মের ফল কোনোদিনই বৃথা যায় না, আজ না হোক কাল ফল আপনার কর্ম আপনাকেই কিন্তু ভোগাবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।